আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। 15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হিসাব না দিলে পদোন্নতি, বরখাস্ত এমনকি বাধ্যতামূলক অবসর দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানান তাদের তথ্য প্রকাশ করা হবে না, তবে যাচাই করবে নিজ দপ্তর। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি গুজব বলেও জানান জনপ্রশাসন সচিব। সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। নতজানু নীতির দিন শেষ, দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকার পানি অধিকার নিয়ে সোচ্চার বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতির অংশ এবং অর্থনীতিতেও ভূমিকা রাখে। উজানে বাঁধ খুলে দেয়ায় দেশে সৃষ্ট বন্যা প্রসঙ্গে উপদেষ্টা এসব কথা বলেন। সকালে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকেলে সাম্প্রতিক বন্যা ভাঙন পরবর্তী করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের মানুষের দাবিগুলোকে তাদের সামনে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা। সেটুকুন তো অতীতে অত কার্যকর ভাবে হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় তো জানেই না তিস্তা নদী নিয়ে কি হচ্ছে। তারা জানবে বাংলাদেশে একটা বন্যা হয়েছে, কিন্তু এই বন্যাটাকে যে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পারতাম, 29 জন মানুষের জীবনহানির হয়তো প্রয়োজন ছিল না, ওটা হয়তো আমরা আটকাতে পারতাম। সেই কথাগুলো আমাদের উজানের দেশকেও বলতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, সেটুকুন তো বলতে পারবে। ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, নরম কথায় তিস্তায় পানি দেবে না ভারত। অপরিকল্পিত উন্নয়নের খেসারত হিসেবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। সম্প্রতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েন। পানি নেমে গেলেও এখনো শুকায়নি ক্ষত। ঘর বাড়ি, ক্ষেতের ফসল, পুকুরের মাছ, গবাদি পশু হারিয়ে অনেকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি স্বজন হারানোর বেদনা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। সাম্প্রতিক বন্যা, কারণ ও করণীয় বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ফেনী সাংবাদিক ফোরাম। এ সময় অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, খরার সময় ভারতের পানি আটকে রাখা আর বর্ষায় বিনা নোটিসে ব্যারেজ খুলে দেওয়া মেনে নেওয়া যায় না। এত নরম কথায় তিস্তার পানি ওরা ইন্ডিয়া কখনো দিবে না। এই জন্য আমি বলবো যে আমরা ইন্ডিয়াতেও বিগ নেইবার, অফকোর্স আমরা ওটার সঙ্গে ওইভাবে ঝগড়া করবো না, কিন্তু আমরা আমাদের হিস্সাটা, ন্যায্য হিস্সাটা দাবি করব, সবসময় করে যাইতে থাকবো। যে কোনো ফোরামে হোক বিশ্বের, আমরা দাবি করবই করব। সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, অপরিকল্পিত উন্নয়নে সাময়িক উপকার হলেও তা টিকে না। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এসে পানির ন্যায্য হিস্সা আদায়ের তাগিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর। নতজানু পররাষ্ট্রনীতি, তাদের কাজ ছিল প্রভুকে খুশি রাখা এবং তাদের মনোরঞ্জনের জন্য যা কিছু করা দরকার সবকিছু তারা করেছে। যেভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, এটা তো আমাদেরকে সাময়িকভাবে কিছুটা হয়তো আমাদেরকে স্বস্তি দেবে, কিন্তু এর পরে যখন বড়ভাবে যখন পানি আসবে আমরা কিন্তু সেটা সামাল দিতে পারবো না, এবং সেটাই কিন্তু এখন এইবারে আমরা কিন্তু দেখেছি। বক্তারা বলেন, বাংলাদেশে বৃষ্টি হোক বা না হোক, উজানের দেশ চীন ও ভারতে বৃষ্টি হলে পানি ভাটির দেশে নেমে আসবেই। তাই আঞ্চলিক সমস্যার সমাধানে ত্রিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন এবং মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের এই তথ্য জানান উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, ভারতে ইলিশ পাঠানোর পক্ষে নয় মৎস্য মন্ত্রণালয়। ভারত সরকারের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা।
তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে, আমরা এখন 25 কেজি। অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি, এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনো কাগজে আছে, এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। সংস্কারের জন্য দীর্ঘ সময় না নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার করে দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, যাদের কারণে ছাত্র জনতার রক্ত ঝরেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসকদের প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক। চীনা চিকিৎসক ডং কুইয়ানের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকরা পশ্চিম চীন হাসপাতালের। এটি চীনের সেরা হাসপাতালগুলোর মধ্যে একটি। আহতদের চিকিৎসায় প্রয়োজন অনুযায়ী বাংলাদেশে অবস্থান করবেন তারা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।